রাজধানীতে ফের নগর পরিবহন চালুর উদ্যোগ। এক কোম্পানিতেই চলবে সব বাস, থাকবে র্যাপিড পাস ব্যবহারের সুবিধা। আমি বলবো একটা সুবর্ণ সুযোগ এসেছে। ব্যারিয়ারটা কিন্তু টেকনিক্যাল না, এটা নন টেকনিক্যাল। টেকনিক্যালি কিভাবে করতে হবে অলরেডি করে পাইলটিং করে সাকসেসফুল হয়ে আছে। নিজস্ব অর্থে জাহাজ কিনছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। বহর বাড়িয়ে মুনাফার ধারাবাহিকতা ধরে রাখার আশা। নকল ও শুল্ক ফাঁকির প্রসাধনী গহনায় হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। দেশীয় উৎপাদন বাড়ানোর তাগিদ। 210 কোটি টাকায় আশুগঞ্জ নৌবন্দরে হচ্ছে কার্গো টার্মিনাল। বেনাপোলে কার্গো টার্মিনালের উদ্বোধনকাল, বাড়বে আমদানি রপ্তানি। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজনের সঙ্গে আছে মুজ্জুল হাফিজ। একটিমাত্র কোম্পানির মাধ্যমে ফের চালু হচ্ছে নগর পরিবহন সেবা। ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ সড়কে শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ নিয়েছে। এবার বাসের গায়ে নির্দিষ্ট নাম, রুটের নাম, বাস নম্বর থাকবে। ব্যবহার করা যাবে র্যাপিড পাস। আর বাস স্টপেজ, যাত্রী ছাউনির ব্যবস্থাপনার দায়িত্বে থাকছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ঢাকায় 34টি ও শহরতলি পরিবহন নামে ঢাকার বাইরে 8টি রুট সহ মোট 42 রুটে চলবে নগর পরিবহনের বাস। বিশেষজ্ঞরা বলছেন, কঠোর নজরদারি ছাড়া সফলতা মেলা কঠিন। সিউল আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নগর পরিবহন রাজধানীবাসীকে যাত্রায় কিছুটা আরামদায়ক, গণপরিবহনে শৃঙ্খলা আনা আর অসুস্থ প্রতিযোগিতা থেকে এ খাতকে বাঁচাতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে চালু করা হয়েছিল ঢাকা নগর পরিবহন। অথচ ঘাটারচরে বাস ডিপোতে পড়ে আছে বাস, সেবা নেই। তবে সাক্ষী হিসাবে রাজধানী জুড়ে দেখা মিলবে বাস স্টপেজ আর যাত্রী ছাউনি। 2021 সালে 26 ডিসেম্বর কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত বিআরটিসির 30টি, ডাবল ডেকার ও ট্রান্সসিলভা পরিবহনের 20টি বাস সহ অর্ধশত বাস নিয়ে ঢাকা নগর পরিবহন নামে প্রথম বাস সেবা চালু হয়। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর কোনো ঘোষণা ছাড়াই বন্ধ হয়ে যায় নগর পরিবহনের বাস। বিআরটিসি সহ অন্য বেসরকারি কোম্পানিগুলো তাদের সব বাস তুলে নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার পর থেকেই গণপরিবহন নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করে ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। রাজধানীর গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ নেওয়া হয় নগর পরিবহন আবারও ফিরিয়ে আনার। এবার বাসের গায়ে নির্দিষ্ট নাম, রুটের নাম, থাকবে বাস নম্বর। এছাড়াও নির্দিষ্ট স্টপেজে থামতে হবে, যত্রতত্র যাত্রী উঠানামা করতে পারবে না। আর থাকতে হবে টিকেটিং ব্যবস্থা। ব্যবহার করা যাবে র্যাপিড পাস। কিছু শর্তাবলী তাদেরকে মানতেই হবে। আমাদের এই শর্তাবলী আগেই তৈরি করা ছিল। আমাদের সাথে যখন তারা রুট পারমিট নিতেন, রাজি হতেন কিন্তু যে তাদেরকে এটা হুবহু মেনে চলতে হবে। সেখানে বলা ছিল বাস কাউন্টার ভিত্তিক চলবে, বাসে টিকিটিং থাকবে, কিন্তু তারা নিয়ে কিন্তু সেগুলো মানতেন না। এগুলো স্ট্রিক্টলি তাদেরকে মেনে চলতে হবে। সুতরাং এখন যেগুলো আসবে, যে আবেদন, তারা কিন্তু জেনে শুনেই আসছে, তারা ভালো মতো ব্যবসা করতে পারবে। তাদেরকে সেই এনভায়রনমেন্টটা তৈরি করে দিতে হবে। আমার মনে হয় আগে যে এনভায়রনমেন্ট, যে আসলে সিচুয়েশনটা ছিল, সেটা আসলে পজিটিভ ছিল। বিগত সময়ে সফলতা পায়নি বাস রুট রেশনালাইজেশন কর্মসূচির আওতায় পাইলটিং কার্যক্রমটি। 2 সিটি কর্পোরেশনের মেয়রের সাথে বিভিন্ন সভায় প্রকাশ্যেই বাস মালিক শ্রমিক নেতাদের সম্পর্কের অবনতির চিত্র স্পষ্ট। বাস মালিক শ্রমিক নেতাদের অসহযোগিতা ছিল চোখে পড়ার মতো। তবে এ দায় মানতে নারাজ বাস মালিকেরা। এখানে অনেক সমস্যা আছে যেগুলি বাস মালিক সমিতি বা বাস মালিকদের পক্ষেও সমাধান করা সম্ভব না। পরবর্তীতে কিভাবে আপনার এই বাসগুলি এই রুট কোম্পানি বেসড চলবে 42টা রুটে, সেটা আমরা নির্ধারণ করে আমরা একটা নতুন সিস্টেমে আমরা গাড়িগুলি চালাবো। এদিকে পূর্বের নগর পরিবহন প্রকল্পে ঢাকার 2 সিটি কর্পোরেশনের দায়িত্ব ছিল বেশি। দুর্নীতির ব্যাপক অভিযোগও ছিল তাদের বিরুদ্ধে। আর তাই এই সেবা চালু হওয়ার 1 বছরের মধ্যেই নড়বড়ে হয়ে যায় প্রকল্পটি। আর 3 বছরের মধ্যে বন্ধই হয়ে যায় নগর পরিবহন। এ বিষয়ে 2 সিটি কর্পোরেশনকে প্রশ্ন করা হয়। তাদের উত্তর শুনে মহাদেব সাহার সেই বিখ্যাত উক্তির কথাই মনে পড়ে যায় বারবার, ভুলে যাও, ভুলে যাওয়ার চেয়ে ভালো কিছুই নেই। আমি আগের বার কি করা হয়েছিল সেটি সমালোচনা, সুবিধা অসুবিধা, সেই বিষয়গুলো আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। পিছনের বিষয়গুলো আমার মনে হয় পিছনে অনেক খারাপ দিক থাকতে পারে। আমরা খারাপ দিক থেকেও তো আমরা ভালো দিক শিখে, খারাপ থেকে তো ভালো সিদ্ধান্ত নেব। যারা প্রকৃত অর্থে সেবা প্রদানের জন্য আগ্রহ আছে, আর আমরা চাই যে এটি একটি প্রতিযোগিতামূলক অবস্থায় আসুক।
ডিটিসিএ এখানে মুখ্য ভূমিকা এবং সমন্বয়কের ভূমিকা পালন করছে। সিটি কর্পোরেশন অ্যাকচুয়ালি ফ্যাসিলিটেট করে এগুলোকে। সেখানে অবকাঠামোগত উন্নয়ন, অবকাঠামোগত সংস্কার, কোনো ট্রাফিক সাইন সিগন্যাল, এগুলার যত ধরনের সহায়তা প্রয়োজন হবে সেটা আমরা আমাদের এন্ডে এক্সটেন্ড করব। গণপরিবহন বিশেষজ্ঞ শামসুল হকের মতে এই পদ্ধতিতে বাস পরিচালনা করতে হলে সব সেক্টরের সদিচ্ছা থাকতে হবে, প্রয়োজন সঠিক নজরদারি, নয়তো আগের বারের মতো এবারও আলোর মুখ দেখবে না নগর পরিবহন। বিশৃঙ্খলার বেনিফিশিয়ারি যারা, তাদেরকে নিয়েই মেয়ররা চাচ্ছিলেন যে বাস রুট ফ্র্যাঞ্চাইজ করবেন, ভুল পথে ছিলেন। আমি বলবো একটা সুবর্ণ সুযোগ এসেছে। ব্যারিয়ারটা কিন্তু টেকনিক্যাল না, এটা নন টেকনিক্যাল। টেকনিক্যালি কিভাবে করতে হবে অলরেডি করে পাইলটিং করে সাকসেসফুল হয়ে আছে। সুতরাং দিস ইজ দ্য হাই টাইম। আগে পুলিশও সহযোগিতা করতো না, বাস মালিকরা সহযোগিতা করতো না, কিন্তু সেই পরিস্থিতিটা যেহেতু পরিবর্তিত হয়ে আছে, এটা যদি না করে এটার জন্য সমালোচিত হবে এই সরকার। ঢাকায় ৩৪টি ও শহরতলি পরিবহন নামে ঢাকার বাইরে 8টি রুট সহ মোট 42টি রুটে চলবে নগর পরিবহনের বাস। 2015 সালে গণপরিবহনে শৃঙ্খলা আনতে প্রয়াত মেয়র আনিসুল হক রুটভিত্তিক কোম্পানির অধীনে বাস সেবা চালুর উদ্যোগ নিয়েছিলেন। ঠিক তার 7 বছর পর ঢাকার 2 মেয়র ঢাকা নগর পরিবহন নামে রুটভিত্তিক বাস পরিচালনা করা শুরু করে। তবে দুর্নীতি, 2 মেয়রের খামখেয়ালি, বাস মালিকদের অসহযোগিতা আর সর্বশেষ জুলাই বিপ্লবের পরে 2 মেয়রের পলায়ন ইত্যাদি বিভিন্ন কারণে প্রায় কয়েক কোটি টাকা লসে ঘোষণা ছাড়াই বন্ধ হয়ে যায় ঢাকা নগর পরিবহন। তবে ঢাকা সড়ক পরিবহন কর্তৃপক্ষ বলছে নতুন করে প্রায় 42টি রুটের মাধ্যমে আবারও ফেরত আসছে ঢাকা নগর পরিবহন। বলছেন এবার গণপরিবহনে শৃঙ্খলা ফেরত আসবে। তবে দেখার বিষয় কতদিনই বা চলে এই ঢাকা নগর পরিবহন আর কতটুকুই বা সুফল পায় সাধারণ জনগণ। সিউল আহমেদ, এখন, ঘাটারচর বাস ডিপো, ঢাকা। বাংলাদেশে কসমেটিক্সের বাজার প্রায় 34,000 কোটি টাকার, যার বেশিরভাগের যোগান আনুষ্ঠানিক উৎসহীন। আবার এসবের বেশিরভাগই নকল ও শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা। এতে ক্রেতারা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। এছাড়া দেশীয় গহনার মান নিয়ে প্রশ্ন থাকায় এই বাজার চেয়ে গেছে ভারত ও চীনের ইমিটেশনের গহনায়। এসব পণ্যের বাজার সম্প্রসারণ করতে উদ্যোক্তা এবং শিল্পগোষ্ঠীদের এগিয়ে আসার তাগিদ অর্থনীতিবিদদের। ইমতিয়াজ আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন সায়েমা কুন্দ। মেঠোপথ ধরে 70 ঊর্ধ্ব মুন্নাফ মিয়ার এই ছুটে চলা 2 যুগেরও বেশি। শরীর আগের মতো সায়না দিলেও এখনো গ্রামে গ্রামে ঘুরে লেজ ফিতা, চুরিমালা, গহনাসহ নানা প্রসাধনী বিক্রি করেন তিনি। ময়মনসিংহের প্রত্যন্ত গ্রামের এই দাসপাড়ায় তাকে ঘিরে নারীদের ভিড়। আলতা, লিপস্টিক বা গহনা নিকনানিক পরখ করে দেখবার স্বাদ তাদের। মার্কেটের জিনিসটা অনেক দাম, কিন্তু ফেরালো দাদু যে আসে তার কাছ থেকে আমরা কিনা এতেই অনেক খুশি হয়। ফেরওয়ালা দাদু আসে আমাদের বাড়িতে, তখন আমি আলতা কিনি, নেল পালিশ কিনি। তো যে ফেরওয়ালা মনে করেন বাড়িতে নিয়ে হ্যাঁ দু একটা জিনিস কম দামেরও আমরা কমে কিনি। একসময় আবহমান গ্রামীণ নারীদের সাজসজ্জা সহ বিয়ের সদাইয়ের অন্যতম মাধ্যম ছিল এই ফেরিওয়ালারা। তবে কালের আবর্তে পেশা বিলুপ্ত হওয়ায় পরিবারের কয়েক পুরুষের ব্যবসার ইতি টানছেন মুন্নাফরা। 25-30 বছর আগের থেকে বেচা নিয়েছি আমরা, কখন তো দাম বেড়ে গেছে। যে একটা জোড়া চুরি বেচছি, জোড়া 2টা বেচছি, একটা 8 আনা করে মালা বেচছি, 4 আনা করে মালা বেচছি। আস্তে আস্তে ধীরে ধীরে ও আনে ফেরুলাও কমে গেছে, ও আনে ব্যবসার মধ্যে কিছু নাই। বিক্রির ধরন বদলালেও গহনা আর প্রসাধনীর বাজার ছাড়িয়েছে হাজার কোটি টাকা। ময়মনসিংহের চকবাজারে প্রতিদিন বিক্রি হয় লাখ লাখ টাকার পণ্য, যার বেশিরভাগই আমদানি করা।
তবে নকলের ভিড়ে আসল চেনা দায়, যাতে প্রায়ই বিড়ম্বনায় পড়েন ক্রেতা ব্যবসায়ীরাও। সাধারণত আসলে এটা একটা শৌখিনতা, কিন্তু এখন মানে যে হারে দাম বাড়তেছে এখন আর শৌখিনতা এটা বলা যায় না। ক্যাশ টাকাতে যে বেচা কেনা এটা হচ্ছে না, আর দ্বিতীয়ত হইলো মানে আমাদের বাকি পরিমাণ বেশি হচ্ছে। আমাদের এখানে যেরকম চাহিদা বিদেশি প্রসাধনীর, তার 50% আমরা কাস্টমারের চাহিদা পূরণ করতে পারছি না। বিশ্বে কসমেটিক্সের বর্তমান বাজার $7 ট্রিলিয়ন, আর দেশে স্কিন কেয়ার ও কালার কসমেটিক্সের মোট চাহিদা 21,000 কোটি টাকার বেশি। এনবিআর-এর তথ্য অনুযায়ী 2022 সালের মে মাসে 20% রেগুলেটরি ডিউটি আরোপের পর 2023 সালের ফেব্রুয়ারি পর্যন্ত কসমেটিক্স পণ্যের আমদানি কমেছে প্রায় 50%, যাতে বেড়েছে সব ধরনের প্রসাধনীর দাম। এমন অবস্থায় নকলের পাশাপাশি অবৈধভাবে আনা হচ্ছে এসব পণ্য। দামি দামি যে ক্রিমগুলো বলেন, শ্যাম্পুগুলো বলেন, সেগুলোর কিন্তু অনেক কপি কিন্তু বাজারে আছে। আমাদের মানে ক্রেতারা কি বিদেশি পণ্যের প্রতি বেশি ঝুঁকে গেছে। কসমেটিক্সের একটা বাজার তো অবশ্য আছে, আর এটা শীতে আরও একটু প্রসারিত হয়। আমরা চাই দেশীয় পণ্যগুলো আরও প্রসারিত হোক, আরও ভ্যারাইটিস পণ্য তৈরি করুক। নকল কসমেটিক্স ও কালোবাজারি রোধে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। সেই সাথে ইমিটেশনের গহনার বাজার সম্প্রসারণে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উদ্যোক্তা তৈরি করার পাশাপাশি শিল্পগোষ্ঠীদের এগিয়ে আসার আহ্বান তাদের। দেশীয় কোম্পানিগুলোও কসমেটিক্স ভালো তৈরি করতেছে, কিন্তু তারা যদি আরেকটু কোয়ালিটির দিকে নজর দেয়, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের এখন যে ক্রয় ক্ষমতা বেড়েছে, তারা সেটা অ্যাফোর্ড করতে পারবে। সেই ক্ষেত্রে আমাদের ইম্পোর্ট নির্ভরতা কমবে, আমাদের ফরেন কারেন্সি সেভ হবে। নীতিগত সহায়তা ও স্থানীয় শিল্প সুরক্ষায় কর সুবিধা পাওয়া গেলে চাহিদা পূরণে গড়ে উঠতে পারে দেশীয় শিল্প, যার মাধ্যমে আরও 50 লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন এই খাত সংশ্লিষ্টরা। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ। প্রথমবারের মতো নিজস্ব অর্থে জাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। প্রায় 800 কোটি টাকা ব্যয়ে 6 মাসের মধ্যে 2টি বাল্ক কার্গো কিনতে চায় রাষ্ট্রীয় এই জাহাজ কোম্পানি। সরকারিভাবে জাহাজ কিনতে দীর্ঘ সময় লাগায় বহরের আকার বাড়িয়ে মুনাফার ধারাবাহিকতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। একসময় সর্বোচ্চ জাতীয় পতাকাবাহী জাহাজের মালিক ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন। 90-এর দশকে প্রতিষ্ঠানটির 34টি জাহাজ থাকলেও ক্রমাগত লোকসান, অনিয়ম ও দূরদর্শিতার অভাবে কমে আসে সেই সংখ্যা। যদিও অন্যদিকে বড় হয়েছে বিভিন্ন শিল্প গ্রুপের জাহাজের বহর। তবে 2017-18 সালে নতুন 6টি জাহাজ পেয়ে প্রাণ ফিরে পায় বিএসসি, ফিরে আসে লাভের ধারায়। যদিও ইউক্রেন রাশিয়া যুদ্ধে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে বাংলার সমৃদ্ধি নামের একটি জাহাজ হারায় প্রতিষ্ঠানটি। এছাড়া সবশেষ অগ্নি দুর্ঘটনার পর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে 37 বছরের পুরনো 2টি ওয়েল ট্যাঙ্কার বাংলা জ্যোতি ও সৌরভ। বর্তমানে মাত্র 5টি জাহাজ আছে প্রতিষ্ঠানটির। 2018 সালে G2G ভিত্তিতে চীন থেকে 4টি জাহাজ কেনার প্রক্রিয়া শুরু হলেও এখনও ঋণ চুক্তি হয়নি। এ অবস্থায় সক্ষমতা বাড়াতে নিজস্ব অর্থেই জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। লোকসানের ঝুঁকি না থাকায় 55 থেকে 66 হাজার টন ধারণ ক্ষমতার 2টি বাল্ক কার্গো জাহাজ কিনবে শিপিং কর্পোরেশন। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 750 থেকে 800 কোটি টাকা। আমাদের স্টাফ টার্গেট অনুসারে আমরা এই মুহূর্তে 2টা বাল্ক ক্যারিয়ার 55,000 থেকে 66,000 মেট্রিক টন মধ্যে আমরা কিনতে যাচ্ছি এবং প্রুভেন ডিজাইন। দ্রুত জাহাজ সংগ্রহ করতে সম্পূর্ণ নতুন না কিনে 5 বছরের পুরানো বা বিশ্বের বিভিন্ন শিপইয়ার্ডে বিক্রির জন্য প্রস্তুত আছে এমন জাহাজ কেনার কথা ভাবছে প্রতিষ্ঠানটি। 6 মাসে ক্রয়ের প্রক্রিয়া চূড়ান্ত করার টার্গেট কর্তৃপক্ষের।
সাকসেসফুলি ওয়ার্ল্ডের সব মার্কেট এবং ওয়ার্ল্ডের আমাদের মেরিটাইম সেক্টর যে ইন্সপেকশনগুলো হয় সেই ইন্সপেকশনে কোয়ালিফাই করতে হবে এবং যে কোনো পোর্টে যাওয়ার জন্য আমাদের যেন সক্ষমতা থাকে সেই ফ্যাক্টরগুলো বিবেচনা করে আমরা এখন সারা ওয়ার্ল্ড মার্কেট আমরা একটা স্টাডি করছি। বর্তমানে পর্যাপ্ত দেশীয় জাহাজে না থাকায় পণ্য পরিবহনে বছরে প্রায় 1 লাখ কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে বাইরে। এ অবস্থায় জাহাজের ভাড়া সাশ্রয় ও নাবিকদের চাকরির সুযোগ বাড়াতে দেশীয় জাহাজের সংখ্যা বাড়ানোর দিকে জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। নিজস্ব ফ্ল্যাগ থাকলে আপনি যতগুলি মেরিন একাডেমি করছেন, এই ছেলেগুলিকে আপনি ট্রেন করে একটা সার্টিফিকেট দিয়ে আপনি গ্লোবাল মার্কেটে ছাড়তে পারবেন, তাহলে আপনি ফরেন কারেন্সি আসতে থাকবে। এটা হলো গ্লোবাল পলিসি। সরকারি বেসরকারি মিলিয়ে বর্তমানে দেশীয় পতাকাবাহী জাহাজের সংখ্যা 103টি। জাহাজ ব্যবসা লাভজনক হওয়ায় বড় বড় শিল্প গ্রুপ জাহাজের বহর বাড়াচ্ছে। সর্বশেষ 2023-24 অর্থ বছরে বাংলাদেশ শিপিং কর্পোরেশন 53 বছরে সর্বোচ্চ 250 কোটি টাকা মুনাফা করেছে। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মানুষের অভ্যাস পরিবর্তন সবচেয়ে জরুরি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, এই ক্ষতি মোকাবিলায় অর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। 29তম বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশ প্যাভিলিয়নে তরুণদের সাথে এক মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। এদিকে আজ ওয়ার্ল্ড লিডার্স অ্যাকশন সামিটে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। আজারবাইজানের বাকু থেকে আরও জানাচ্ছেন মাহমুদ রাকিব। জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিন বিশ্ব মঞ্চে বিশ্ব নেতাদের কাতারে অংশ নেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন বাকুর স্থানীয় সময় বিকেলে বাংলাদেশের প্যাভিলিয়নে আসেন তিনি। সেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ক্ষুদ্র কৃষকদের ভূমিকা শীর্ষক আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নেদারল্যান্ড সরকারের সাথে যৌথ উদ্যোগে আয়োজনে প্রধান উপদেষ্টা বলেন, জলবায়ুর প্রভাবে হুমকির মুখে কৃষি, কমছে উৎপাদন, হতাশ হচ্ছে কৃষক। তাই কৃষকরা খাদ্য উৎপাদন থেকে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখলেও তারা সুবিধা পাচ্ছেন না। We are the creator of all the problems of this planet, which problem this planet will not exist anymore. So we still have a window of time to save this planet by changing ourselves. কৃষিতে নারীর অবদান অপরিসীম উল্লেখ করে তাদের নানা ঝুঁকির কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। দেশের ব্যাংকিং ব্যবস্থা মূলত উচ্চবিত্তদের জন্য ছিল, সেখানে নারী ও কৃষকদের অংশগ্রহণ নিশ্চিত করতেই গ্রামীণ ব্যাংক কাজ শুরু করেছিল বলেও উল্লেখ করেন তিনি। So far we have talked about microcredit, digital loan. We don't even talk about savings. Grameen Bank is a bank of savings and credit, both together. And also insurance. That also people forget. Grameen Bank is also a bank for insurance. They give health insurance to people. The whole chain of health centers began in Bangladesh through Grameen Bank intervention by creating healthcare centers with the money from the people who benefit from that. It's an insurance program. You take all the advantages of the thing, but annually you pay X amount of money. It's a very small amount of money. জলবায়ু জনিত সংকট মূলত মানুষের তৈরি, তাই এর সমাধানও তাদেরই করতে হবে বলে মত দেন নোবেলজয়ী বিশ্ব নেতা। We create the problem, then we go and shout how to make the money, how to put the money. Stop creating the problem in the first place. Our daily life is about creating problem of everybody for the planet. So if we fix ourselves, then world has no problem. অন্য সব ক্ষেত্রের মতো জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায়ও তরুণরা নেতৃত্ব দেবেন বলেও আশা প্রকাশ করেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। বিশ্বমঞ্চে তরুণদের সঙ্গে মতবিনিময়ে আবারও ক্ষুদ্র ঋণের বিষয়টি সামনে আনলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে আর্থিক খাতে কৃষক শ্রেণী ও নিম্ন আয়ের মানুষ বরাবরই বঞ্চিত থেকেছে বলেও উল্লেখ করলেন এই মতবিনিময়ে। এখন দেখার বিষয় তার এই বক্তব্যকে সামনে রেখে আগামীতে বাংলাদেশের আর্থিক খাত ও পরিবেশ রক্ষায় তিনি কতটা জোরালো ভূমিকা রাখতে পারেন। মাহমুদ রাকিব, এখন, বাকু, আজারবাইজান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ে তার নিজ বাসভবনে মতবিনিময় করছেন সাংবাদিকদের সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং ওনাদের গলায় ফাঁসির দড়ি আগায় আসছে এবং আমরা একটা জিনিস দেখছি যে আন্দোলনের সময় যে ফেসবুক প্রোফাইল লাল করার যে হিড়িক সেটা আবার শুরু হয়েছে। এই বিষয়গুলোকে আপনি কেমন হবে? আমি আগে প্রশ্নের কিছুটা উত্তর আপনাদেরকে দিয়েছি। দ্বিতীয় উত্তর হচ্ছে কি, যে আমার খুব পরিষ্কার, আমি ফেসবুক দেখি না।
আমি আপনাদের সোশ্যাল মিডিয়াতে বলতে পারেন আমি একটা ইলিটারেট লোক, কারণ আমার কাছে মনে হচ্ছে যে দিস ইজ এ মিডিয়া যেখানে খুব ভালো কাজও সম্ভব, আবার যেখানে ভয়ঙ্কর কাজও সম্ভব। এবং এখন যে প্রবণতা শুরু হয়েছে যে বাংলাদেশের এই যে অর্জন, সে অর্জনকে ধ্বংস করে দেওয়ার জন্য সুনির্দিষ্টভাবে কিছু ব্যক্তি বা কিছু লোক তারা চেষ্টা করছেন নাকি আপনার নাকচ করে দেওয়ার জন্য, এখানে আলটিমেটলি কিন্তু ইটস হেডিং টুয়ার্ডস দ্য ডিজাস্টার এগেইন। আমি এই ব্যাপারটাতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানাবো। আমরা আরেকটা বিপর্যয় এফোর্ড করতে পারি না এই মুহূর্তে। এভরিবডি শুড বি ভেরি রেসপন্সিবল, কারণ আমাদের মাথার উপরে সবচেয়ে যে বড় বিপদ আছে যে ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন, এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, যেটা আমাদেরকে সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। এরপরে জাতি হিসেবে আমরা অনেক বড় বিপদ ফেস করব। ঠাকুরগাঁয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সরাসরি ছিলাম সেখানে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর আধুনিকায়নে 210 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে কার্গো টার্মিনাল। এর মাধ্যমে বছরে অন্তত 15 লাখ টন পণ্য ওঠানামা করা যাবে। এর মধ্য দিয়ে নৌ বাণিজ্য সম্প্রসারের পাশাপাশি রাজস্ব আয় বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজিল সঞ্চয়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নদী বন্দরে শ্রমিকদের এই কর্মতৎপরতা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে। এই বন্দর ঘিরে এখানে গড়ে উঠেছে ধান, চাল, রড, সিমেন্ট, সার সহ বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য, যা গতি এনেছে স্থানীয় অর্থনীতিতে। ভৌগোলিক অবস্থান আর পণ্য পরিবহন বৃদ্ধি পাওয়ায় দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর। তবে এই বন্দরে নেই পর্যাপ্ত জেটি ও ওয়্যারহাউস সুবিধা, নেই ট্রাক ইয়ার্ডও, অথচ প্রতি বছরই বাড়ছে বন্দরের ইজারা মূল্য। বন্দরে মাত্র 2টি জেটি থাকায় জাহাজ থেকে পণ্য খালাসে লাগে দীর্ঘ সময়। বেশিরভাগ জাহাজ নোঙর করে রাখতে হয় মাঝ নদীতে। এছাড়া ওয়্যারহাউস সুবিধা না থাকায় রোদ বৃষ্টির মধ্যেই পণ্য রাখতে হয় খোলা আকাশের নিচে। এতে ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা। এমন অবস্থায় নৌবন্দরটির সক্ষমতা ও বাণিজ্য বাড়াতে নির্মাণ করা হচ্ছে আধুনিক কার্গো টার্মিনাল। প্রকল্পের আওতায় থাকছে নতুন 3টি জেটি, স্টোরেজ শেড, ওপেন স্টোরেজ, সাব স্টেশন, ইয়ার্ড সহ নানা অবকাঠামো। ব্যবসায়ীরা বলছেন, বন্দরের আধুনিকায়ন সম্পন্ন হলে এখানকার ব্যবসা বাণিজ্য যেমন বাড়বে, তেমনি সরকারও পাবে বিপুল অঙ্কের রাজস্ব। বিভিন্ন জায়গাতে মালামাল এনে বিভিন্ন জায়গায় স্থানান্তর করতে পারবো। এই হিসাবে আমরা আশা করতেছি যে এই জিটিটা হইলে আমরা ব্যবসা বাণিজ্যের একটা উন্নয়ন গতি বাড়বে। ব্যবসায়িকদের জন্য আমাদের জন্য সুবিধা হবে, পরিবহন খাতটাও সুবিধা হবে, আমাদের খরচও কমে যাবে। এটা দেশের কল্যাণের কাজ, এটা দেশের কাজ। সুতরাং এই কাজটা যত দ্রুত হবে দেশের অর্থনীতিতে সেটা প্রভাব পড়বে। নতুন টার্মিনালে কার্গো হ্যান্ডেলিংয়ে থাকবে অত্যাধুনিক সরঞ্জাম। 2025 সালের আগস্টে নির্মাণ কাজ শেষ করার আশা প্রকল্প পরিচালকের। 15 লক্ষ টন মালামালের স্টোরেজের ফ্যাসিলিটিস থাকবে, যেটা কার্গো থেকে আমাদের যে লোড আনলোড হবে মাল এখানে স্টোরেজ করে রাখা যাবে। আগে যত্রতত্রভাবে মালামাল লোডিং আনলোডিং করা হতো, সেইটা এখন আর থাকবে না। এটা সিস্টেমে এনে এখানে আমাদের বিআইডব্লিউটির কন্ট্রোলে থাকবে। এক যুগেরও বেশি সময় আগে পূর্ণাঙ্গ বন্দরের স্বীকৃতি পায় আশুগঞ্জ নৌবন্দর। আন্তর্দেশীয় বাণিজ্য সম্প্রসারণে ইতিপূর্বে বন্দরটিকে পোর্ট অব কল ঘোষণা করেছে সরকার। প্রতি মাসে ছোট বড় মিলিয়ে শতাধিক পণ্যবাহী জাহাজ ও বাল্কহেড আসে এখানে। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। কাল উদ্বোধন হচ্ছে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল। একসাথে 1200 থেকে 1500 বোঝাই ট্রাক রাখা যাবে এই টার্মিনালে। ফলে পণ্য জট কমে আমদানি রপ্তানি বাণিজ্য বাড়বে বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা। আবুল হোসেনকে সাথে নিয়ে রিপন হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন এনামুল হক। বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম সম্প্রসারণে কার্গো ভেহিকেল টার্মিনালের নির্মাণ কাজ শুরু হয় 2022 সালের ফেব্রুয়ারিতে। 41 একর জমির উপর টার্মিনালটি নির্মাণে মোট ব্যয় হয় 329 কোটি টাকা। টার্মিনালটিতে 1200 থেকে 1500 পণ্য বোঝাই ট্রাক রাখার ধারণ ক্ষমতা রয়েছে। প্রকল্পের আওতায় পার্কিং ইয়ার্ড, কার্গো ভবন, বন্দর সেবা ভবন, ইউটিলিটি ভবন, ফায়ার স্টেশন, ওয়েব ব্রিজ, স্কেল সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এতে আশার আলো দেখতে শুরু করেছেন বন্দর ব্যবহারকারীরা। বেনাপোল বন্দরে আমদানিকৃত পণ্য সংরক্ষণের জায়গা সংকট রয়েছে। ভেহিকেল টার্মিনাল চালু হলে
এই সংকটটা অনেকটা কেটে যাবে। এই টার্মিনাল যদি চালু হয় সেই ক্ষেত্রে আমাদের যারা ব্যবসায়িক আছি বা আমাদের বন্দরে যানজট অনেক আকারে কমবে। বন্দরের ট্রাকের ধারণ ক্ষমতা কম থাকায় নগরী জুড়ে লেগে থাকে যানজট। এতে ব্যাহত হয় আমদানি রপ্তানি কার্যক্রম। এমনকি জায়গার অভাবে আমদানিকৃত অধিকাংশ পণ্য রাখা হয় খোলা আকাশের নিচে। পণ্য খালাসের জায়গা সংকটে দিনের পর দিন অপেক্ষা করতে হয় ট্রাক চালকদের। এমন পরিস্থিতিতে নতুন টার্মিনাল চালু হলে যানজট নিরসনের পাশাপাশি বাণিজ্য গতি ফিরবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। যানজটের কারণে ঠিকমতো পণ্য চালানগুলো আমাদের বেনাপোল বন্দরে প্রবেশ করতে পারছে না। সঙ্গত কারণেই আমাদের আমদানি কমে যাচ্ছে। ঘন্টা পর ঘন্টা গাড়ি বন্ধ থাকে বা যাতায়াত করা যায় না। বৃহস্পতিবার টার্মিনালের উদ্বোধন করবেন নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাকাত হোসেন। আমদানি রফতানি কার্যক্রম সম্প্রসারণের স্বার্থে 41 একর জায়গার উপরে কার্গো ভিকেল নির্মাণ প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। এই প্রকল্প চালু হলে বেনাপোল বন্দরে আমদানি রফতানি ট্রাক রাখার যে সংকট ছিল সেটা দূর হবে এবং সেখানে প্রায় 1200 থেকে 1500 ট্রাক রাখা সম্ভব হবে। প্রতিদিন ভারত থেকে প্রায় 7 থেকে 8,000 টন পণ্য আমদানি হয় এই বন্দর দিয়ে, আর বাণিজ্য হয় প্রায় 5,000 কোটি টাকার। হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক এমপি সাদেক খানকে নতুন করে গ্রেফতার দেখিয়েছে আদালত। এ নিয়ে ব্রিফ চলছে, সরাসরি চলে যাচ্ছে সেখানে। তার তদন্তের বিষয়টা অনেকগুলো বিষয় তার আদালতে তো তার গোপন রাখার তার বিষয়টা তার আছে এবং তারা বলছেন যে বিভিন্ন মামলায় যেহেতু এটা আসলে এই সময় অনেকগুলো হত্যা হয়েছে, এই হত্যার সঙ্গে এইসব আসামিদের বিভিন্নভাবে তাদের জড়িত বিষয়টা চলে আসছে। আপনারা জানেন যে বাংলাদেশ বর্তমান সরকার বা সরকারের যে তাদেরকে যে গ্রেপ্তার এবং তাদের গ্রেপ্তারের যে প্রক্রিয়া এবং যে রিমান্ডের প্রক্রিয়া, এটা আমরা তাড়াহুড়া করে কোনো কিছু করছি না এবং পুলিশ তদন্ত করে যদি কাউকে কোনো মামলার সঙ্গে জড়িত বিষয়টা নিশ্চিত হয় তখনই তাকে গ্রেপ্তার করা হয়। আপনারা দেখেন যে তারা সকলে অনেক আসামি বিভিন্ন জায়গায় পালিয়ে আছে এবং বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে। তো কর্মকর্তা প্রথমে তিনি তদন্ত করেন, যে তদন্ত করার পরে যদি তিনি তার এই হত্যার সঙ্গে বা এই যে বৈদেশিক মুদ্রা বলেন আর বিভিন্ন হত্যার চেষ্টা বলেন এবং বিভিন্ন আরও যে ঘটনাগুলো আসছে এগুলোর সঙ্গে যদি তাকে সম্পর্ক পায় তখনই তাকে গ্রেপ্তার দেখানো হয় বা তাকে গ্রেপ্তার করা হয়। আমরা দেখলাম যে আমজাদ হোসেন চৌধুরী সাবেক অতিরিক্ত সচিব এবং সাবেক কৃষিমন্ত্রী আব্দুল শহীদের আইনজীবীরা বলছিলেন যে বাংলাদেশি টাকা মুদ্রা এগুলো রাখা আসলে আইনগতভাবে আছে, এগুলো মানি লন্ডারিং আইনে কেন করেছে এটা তার আদালতের কাছে। আমরা বাংলাদেশে যে টাকা সেটার জন্য তো আমরা এইটার জন্য মানি লন্ডারিংয়ের বিষয়টা আমরা এখনও মানি লন্ডারিংয়ে নিই নাই। আমরা বৈদেশিক মুদ্রা আইনে আমরা মামলা করেছি যে এটা আপনি বৈদেশিক মুদ্রা বেআইনিভাবে আপনি রাখতে পারেন না, উইদাউট ডিক্লারেশন অথবা বৈধ কোনো কাজ ছাড়া আপনি রাখতে পারেন না, ওটা তারা দেখাইতে পারে নাই। সেই জন্য আমরা এইটা মামলা করেছি বৈদেশিক মুদ্রা আইনে। আর নগদ টাকা যেটা বিষয়টা, নগদ টাকায় আপনার বাড়িতে 3 কোটি টাকা 5 কোটি টাকা আপনার বাড়িতে থাকবে, এইটা কেন, এই টাকাটা আপনার উৎস কোথায়, এটা তো আমাদের তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করতে পারে। যদি আপনি না দেখাইতে পারেন তখন তো আপনাকে এই টাকার উৎসের বিষয়টাও তদন্ত করার প্রয়োজন। এবং এই টাকাটা আপনি বিদেশ পাচার করার জন্য রাখতে পারেন অথবা এটা আপনি কোনো ধরনের নাশকতামূলক কাজের জন্য ব্যবহার করতে পারেন, যে অথবা এটা টাকা দিয়ে আপনি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কাজে ব্যবহৃত করতে পারেন। তো এই টাকা এই সব বিষয় তো আমাদের তদন্ত করতেই হবে। আর যেহেতু তারা সরেসার হাসিনার যে প্যাসিজ হাসিনার দোসর, তাদের বিভিন্ন দলের পদ পদবি মন্ত্রিসভা তারা বিভিন্ন সময় ছিল ততএব এবং তাদের গণভবনের বৈঠক বিভিন্ন জায়গায় তারা ছিল। তো এদের এই হত্যার সঙ্গে এবং বৈদেশিক মুদ্রার সঙ্গে এবং আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে তারা 15 বছর এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা লক্ষ কোটির উপরেও তারা টাকা বিদেশে পাচার করেছে, বিভিন্ন পত্রপত্রিকা এসেছে। তো এগুলো কারা করেছে? যারা এই ফ্যাসিস্ট হাসিনার দোষর তারাই তো করেছে। তো এগুলি আমরা আমাদের এই আইন প্রয়োগকারী সংস্থা সেগুলো খতিয়ে দেখছে, আস্তে আস্তে তাদেরকে ধরছে, যেখানে তাদের টাকা পাওয়া যাচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছে এবং রিমান্ডে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অনেকে এগুলি আরও বেরিয়ে আসছে। সেই জন্যই সিএমএম কোর্ট প্রাঙ্গণে ব্রিফিং করছিলেন আইনজীবীরা, সরাসরি ছিলাম সেখানে। বগুড়ার হিমাগারগুলোতে কমেছে আলুর মজুদ, এ বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী রাজীব সেলিমের কাছ থেকে।
হ্যাঁ উজ্জ্বল, বগুড়া আলুর উৎপাদন এলাকা। বগুড়ায় প্রচুর পরিমাণ আলু উৎপাদন হয়ে থাকে। এই আলুর যে মজুদ, এই মজুদ কমে গেছে। বগুড়ার হিমাগারগুলোতে এখন পর্যন্ত যে আলুর মজুদ রয়েছে সেটি শতকরা হিসেবে 10 ভাগ। বিগত বছরগুলোতেও বছরের এই সময়টিতে আলুর মজুদ 10 ভাগ বা তার নিচে চলে আসে। তবে এই সময়ে আলুর যে চাহিদা, বাজারে আলুর চাহিদা পূরণ করতে শুরু করে নতুন আলু। তবে এবছর এখন পর্যন্ত বগুড়ার বাজারগুলোতে নতুন আলুর দেখা মেলেনি। এর কারণ হচ্ছে বগুড়ায় যে নতুন আলুর আবাদ করা হয়, যে আগাম জাতের আলুর আবাদ করা হয়, সেটি সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শেষ সময় পর্যন্ত। আর সেই সময়ে লাগাতার কয়েকদিন বৃষ্টি, কয়েক দফায় টানা বৃষ্টিপাতের কারণে আলু চাষে কিছুটা বিলম্ব হয়েছে, যে কারণে বাজারে নতুন আলু আসতেও কিছুটা বিলম্ব হচ্ছে। বগুড়ায় যে আলু মজুদ করা হয় সেটি অন্যান্য বছরের তুলনায় এবছর কিছুটা কম মজুদ হয়েছে। তবে একেবারে কম নয়, এবছরও যে মজুদ হয়েছে সেটি প্রায় 3 লাখ মেট্রিক টনের বেশি আলু বগুড়ায় মজুদ করা হয়েছে। বগুড়ায় প্রায় 50,000 হেক্টর জমিতে আলুর আবাদ করা হয়ে থাকে, যেখান থেকে প্রতি বছর প্রায় 12 থেকে 15 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়ে থাকে। গেল মৌসুমেও প্রায় 13 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে, যেখান থেকে 3 লাখ মেট্রিক টন আলু হিমাগারগুলোতে সংরক্ষণ করা হয়েছে এবং কৃষক পর্যায়ে কিছু আলু সংরক্ষণ করা হয়েছিল। প্রায় 50,000 মেট্রিক টন আলু কৃষক পর্যায়ে সংরক্ষণ করা হয়েছিল। এই হিমাগার এবং কৃষক পর্যায়ে দুই সংরক্ষণেই আসলে আলুর মজুদ একেবারে তলানিতে ঠেকেছে, যে কারণে দামে তার প্রভাব পড়েছে। গেল সপ্তাহে এই হিমাগারগুলো থেকে পাইকারি পর্যায়ে যে আলু বিক্রি হয়েছে সেটির দাম ছিল 50 থেকে 52 টাকা, তখন খুচরা বাজারে বিক্রি হয়েছে 60 থেকে 65 টাকা। আজকে এখান থেকে আলু বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকা এবং বগুড়ার বাজারগুলোতে সেই আলু বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। অর্থাৎ গেল সপ্তাহের চেয়ে এই সপ্তাহে আলু কেজি প্রতি দাম বেড়েছে প্রায় 10 টাকা। আর 2 সপ্তাহের ব্যবধান যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে 2 সপ্তাহে আলুর দাম প্রতি কেজিতে প্রায় 15 টাকা বেড়েছে। এটি এবছরের এই আলুর হিসাব এতক্ষণ শুনলেন। আর আগামী বছরের যে আলু, এখন যে নিয়মিত যে আলু রোপণের মৌসুম সেটি এখন চলছে, এখন কৃষক আলু রোপণ করছেন। তবে কৃষকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এবছর আলুর দাম যা রয়েছে আগামী বছর তার চেয়ে বেশি থাকবে, এমন একটি দুঃসংবাদ কিন্তু বগুড়ার আলু চাষিরা দিচ্ছেন। এর কারণ হচ্ছে এখন যে আলু রোপণের মৌসুম, এখন আলু রোপণ করা হচ্ছে, সেই আলু কৃষককে কিনতে হচ্ছে 80 থেকে 100 টাকা প্রতি কেজি। অর্থাৎ এই বীজ আলুর যে দাম, এই দামের কারণে আলুর আবাদ এবং উৎপাদন কিছুটা কমে যাবে। সেই কারণে আগামী বছর আলুর দাম আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। এই ছিল আমার কাছে বগুড়ার হিমাগার থেকে আলুর দরদামের সব শেষ খবর। উজ্জ্বল। বগুড়া থেকে রাজীব সেলিম জানাচ্ছিলেন আলুর বাজারের দরদাম। এদিকে সিলেটেও বেড়েছে আলু ও পেঁয়াজের দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 70 টাকা। এছাড়া পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা। এই বিষয়ে সিলেট থেকে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, জানাবেন বাজারে আলু ও পেঁয়াজের সরবরাহ কেমন এবং দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? দেখুন, গত এক সপ্তাহের পরিসংখ্যান যদি দেখা যায় তাহলে সিলেটের যে বাজারে আলু এবং পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে বেড়েছে এবং গত সপ্তাহে মূলত আলু যেখানে 50 থেকে 55 এবং 60 টাকা দরে বিক্রি হয়েছে, আজকে সেটি খুচরা বাজারে কোথাও কিন্তু 70 টাকা আবার কোথাও 75 টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে। যদিও পাইকারি বাজারে আলুর দাম কিছুটা কম রয়েছে। আমরা এই মুহূর্তে সোভানিঘাট যে আলুর পাইকারি আড়ত যেটি আছে সেখানে আমরা রয়েছি। এখানে আলু বিক্রি হচ্ছে 63, 64 এবং 65 টাকা দরে, যেটি পাইকারি বাজার। এখানকার ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন যেহেতু আলুর শেষ সিজন, সুতরাং আলু যেহেতু রাজশাহী অঞ্চল থেকে আসে, সুতরাং সরবরাহ কম। এর জন্য তুলনামূলকভাবে অন্য সপ্তাহের তুলনায় অন্তত 10 টাকা আবার কোথাও 12 টাকা এরকম আলুর দাম বৃদ্ধি পেয়েছে। এটি বড় আলুর কথা বলছি। আবার দেশি আলু যেটি আছে, এলসিকৃত আলুর বাইরে দেশি আলু যেটি আছে সেটি প্রায় 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যদিও নতুন আলু এখন পর্যন্ত বাজারে তেমন একটি আসেনি। যারা এনেছেন তারা বলেছেন যে অনেক বেশি দাম দিয়ে নিয়েছেন। তবে অস্বাভাবিকভাবে দাম বেড়েছে পেঁয়াজের। গত সপ্তাহে পেঁয়াজের দাম যেখানে 90 থেকে খুচরা বাজারে 100 টাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল, সেখানে আজকে পাইকারি বাজারে সেটির দাম 114 টাকা এবং কোথাও আছে 115 কিংবা 16 টাকা। সেটি খুচরা বাজারে গিয়ে প্রায় 125 টাকা, 30 টাকা, 20 টাকা, অর্থাৎ বাজার অনুসারে দামেরও কিন্তু পার্থক্য রয়েছে। এখানকার ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন যে দেশি পেঁয়াজ যেহেতু খুব কম সরবরাহ হয়ে থাকে এবং এলসি পেঁয়াজই বেশি সিলেটের বাজারে আসে, সুতরাং এক্ষেত্রে
আমদানি করতে বাজারের যে পরিবহন খরচ সব মিলিয়ে আসলে এর দামটা কিন্তু অনেক বেশি এবং এটি প্রতিনিয়ত বাড়ছে এবং আগামী এক সপ্তাহ এই দাম স্থির থাকবে বলে জানিয়েছেন। তবে দাম আসলে স্থির থাকে কিনা সেটি আসলে সময় বলে দেবে। তবে সব কিছু মিলিয়ে সিলেটের বাজারে কিন্তু আলু এবং পেঁয়াজের দামটা বেশ অস্থিরই রয়েছে। উজ্জ্বল। সিলেট থেকে আলু পেঁয়াজের দরদাম জানাচ্ছিলেন সহকর্মী। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে সন্ধ্যা 6টায় মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কিংস আরেনায় মাঠে নামার আগে দুদলেই জয় নিয়ে আশাবাদী। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। আবারও বাংলাদেশ স্লোগানে মুখরিত হবার অপেক্ষায় কিংস আরেনা। বাংলাদেশ ফুটবল দল সন্ধ্যা 6টায় দুটি ফিফা প্রীতি ম্যাচের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মালদ্বীপের। সম্প্রতি র্যাঙ্কিংয়ে 22 ধাপ এগিয়ে থাকা মালদ্বীপকে সর্বশেষ দেখায় 2-1 গোলে হারিয়েছিল তপু বর্মনরা। কিংস আরেনায় আবারও তার পুনরাবৃত্তির লক্ষ্যে কঠোর অনুশীলন সেরেছে হ্যাভিয়ের কাবরেরার দল। গত নভেম্বরের পর প্রায় 1 বছর আন্তর্জাতিক ম্যাচ খেলেনি মালদ্বীপ, এমনকি মাঠে গড়ায়নি তাদের ঘরোয়া লিগও। তারপরেও আত্মবিশ্বাসী মালদ্বীপ কোচ আলী সুজেইন দলের প্রস্তুতি নিয়েও সন্তুষ্টি ঝরল তার কণ্ঠে। I hope with my players, because as you know, Maldives has very fast, talented, striking players. So with these players, still we can do something. সবশেষ 5 ম্যাচে 1 জয় কিংবা সবশেষ 8 ম্যাচে মাত্র একবার প্রতিপক্ষের জালে লক্ষ্যভেদ তপু বর্মনদের সামর্থ্যকে প্রশ্নবিদ্ধ করছে। তবে মাঠেই নিজেদের প্রমাণ করে বছরের শেষটা জয় দিয়েই রাঙাতে চান বাংলাদেশ অধিনায়ক। আমরা লাস্ট 8টা ম্যাচে না অনেকদিন যাবত ধরে এরকম প্রবলেম হচ্ছে, এটা আমাদের মাথায় আছে এবং আমাদের কোচ এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ তারা অলরেডি কাজ করেছে ফিনিশিং নিয়ে। তো অবভিয়াসলি এটা কালকে মাঠে দেখতে পারবেন, যেটা আমি আজকে বললাম এটা মুখে বলছি, কালকে হয়তো ম্যাচে দেখতে পারবেন যে আমরা এটা করতে পেরেছি। বাংলাদেশ অধিনায়ক তপু বর্মনের কথা শুনেই বলতে হয়, শেষ ভালো যার সব ভালো তার। বাংলাদেশের ফিনিশিংয়ে বরাবরই নানা সময়ে নানা সমস্যা দেখা গিয়েছে, ম্যাচও হেরে বসেছে শেষ মিনিটে গিয়ে। ফিনিশিংয়ের দুর্বলতা কাটিয়ে কিংস আরেনা থেকে মালদ্বীপের বিপক্ষে জয় চায় বাংলাদেশ। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রাজধানীতে ফের নগর পরিবহন চালুর উদ্যোগ। এক কোম্পানিতেই চলবে সব বাস, থাকবে র্যাপিড পাস ব্যবহারের সুবিধা। আমি বলবো একটা সুবর্ণ সুযোগ এসেছে। ব্যারিয়ারটা কিন্তু টেকনিক্যাল না, এটা নন টেকনিক্যাল। টেকনিক্যালি কিভাবে করতে হবে অলরেডি করে পাইলটিং করে সাকসেসফুল হয়ে আছে। নিজস্ব অর্থে জাহাজ কিনছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। বহর বাড়িয়ে মুনাফার ধারাবাহিকতা ধরে রাখার আশা। নকল ও শুল্ক ফাঁকির প্রসাধনী গহনায় 1000 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। দেশীয় উৎপাদন বাড়ানোর তাগিদ। $210 কোটি টাকায় আশুগঞ্জ নৌবন্দরে হচ্ছে কার্গো টার্মিনাল। বেনাপোলে কার্গো টার্মিনালের উদ্বোধন কাল, বাড়বে আমদানি রপ্তানি। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। পরবর্তী আয়োজন এখন জনপদে।